প্রিয় মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা, তোমাদের অ্যাডমিশনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হলো তোমার প্রাচীন বাংলা জনপদ। প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন আসেই আসে। তো আজকের ক্লাসে এই একটা প্রশ্ন নিশ্চিত করতে যা যা করা লাগে সবকিছু আমি করব। জাস্ট আমার সাথে থাকো, ঠিক আছে? চলো তো আমরা শুরু করি। প্রথমেই দেখো, আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশনে আলোচনা করি। তো এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়াছিলাম প্রাচীন বাংলার যে আমরা বাঙালি জাতির উৎপত্তি। তো দেখো, বাঙালি জাতির উৎপত্তিটা যখন হয়েছে, তখন উৎপত্তিটা কিন্তু সবাই এক জায়গাতে হয় নাই, এক এক জায়গায় হয়েছে। কেউ একদিকে, কেউ অন্যদিকে, কেউ বাংলাদেশের এই সাইডে, কেউ বাংলাদেশের ওই সাইডে। আমি জাস্ট নামটা বলতেছি না, একটু পরে নাম বলবো। এই জন্য দেখো, বাংলাদেশে তুমি 4 ভাগে ভাগ করলে দেখবা যে এক সাইডে সিলেট, এক সাইডে রংপুর রাজশাহী, এক সাইডে সাতক্ষীরা খুলনা, এক সাইডে তোমার চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রাম। এই যে পার্টটা হয়েছে না, প্রত্যেকটা পার্ট কিন্তু মানে কয়েক বছর আগে তৈরি হয় না, এটা কিন্তু হাজার হাজার বছর আগে থেকে ছিল। ওই হাজার হাজার বছর আগে এখানে কারা বসবাস করতো, তাদের মেইন রিজন কি ছিল, তাদের রাজধানী কি ছিল, তাদের সংস্কৃতি কি ছিল, তারা কিভাবে জন্ম মানে তোমার যে তাদের জীবন পরিচালনা করতো, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আমি। বুঝতে পারছো? এবং এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো আর নোট নিয়ে বসে যাও। তো দেখো, প্রথমেই আমরা যে জনপদটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে মোটামুটি অনেকটা কোশ্চেন আছে, প্রত্যেক বছরই রিপিট কোশ্চেন হয়। ঢাকা ইউনিভার্সিটি সহ, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে সহ, দেখো ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং গুচ্ছ, এই প্রত্যেকটা যে পরীক্ষাগুলো হয়, এবং বিইউপি আলাদা রাখলাম, হ্যাঁ, বিইউপি, প্রত্যেকটা পরীক্ষা যে হয়, এই পরীক্ষা থেকে একটা না একটা জায়গা থেকে একটা কোশ্চেনটা চলে আসে কি বঙ্গ থেকে। তাহলে চলো এই 1 নাম্বার আমরা কি করি, এনশিওর করি। ওকে, দেখো, তো বঙ্গ বলতে বোঝানো হয়, আমি তোমাদেরকে শেষের দিকে মানচিত্র দেখাবো। তো বঙ্গ বলতে আমরা সর্বপ্রথম জানবো হইলো তোমার কি জায়গা। বুঝতে পারছো? দেখো, মোটামুটি বাংলাদেশ, তুমি জাস্ট একটা কল্পনা, তুমি জাস্ট একটু চিন্তা করো, চোখটা বন্ধ করে জাস্ট একটু চিন্তা করো বাংলাদেশের মানচিত্রটাকে। বাংলাদেশের মানচিত্রটাকে চিন্তা করে তুমি চিন্তা করো যে দক্ষিণ কোন দিকে পড়ছে, উত্তর কোন দিকে, পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে এবং সেন্টারে কি আছে। যদি তুমি এটা চিন্তা করতে পারো এবং যদি জেলাগুলো চিন্তা করতে পারো, তাহলে তোমার জন্য এটা অনেকটা ইজি। তাহলে এখানে কি বলছে, বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলায়, কি বলছে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বাংলায়, তার মানে এই পার্ট এবং এই পার্টের সাইডে। তাহলে বাংলাদেশের কোন পার্ট, যে এই পার্ট এবং এই সাইডের এই পার্ট কি মোটামুটি কি হলো কি দক্ষিণে যায়। পশ্চিমে ভাগীরথী মানে হলো তোমার কলকাতা, যে নদীটা আছে, কলকাতা কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত, কলকাতা। উত্তরে পদ্মা মানে কি তোমার যে রাজশাহীর এই দিকে। দক্ষিণ পূর্বে ব্রহ্মপুত্র কোন দিকে, ইয়ের দিকে, ময়মনসিংহ এর দিকে। এরপরে দক্ষিণে ছিল সমুদ্র কি বঙ্গোপসাগর। তার মানে তুমি বুঝতে পারতেছো। এরপরে চলে আসো, দেখো এই হলো তোমার কি বঙ্গের অবস্থান। তো বঙ্গের অবস্থানে মোটামুটি কি কি ছিল, শেষের দিকে মানচিত্রটা দেখলে মোটামুটি তোমাদের মানচিত্রটা আমি এখনই দেখাই ফেলি, তাহলে দেখবো যে তোমাদের জন্য খুব বেশি সুবিধা হয়ে যাবে। এই যে দেখো মোটামুটি আমাদের বঙ্গ, বুঝতে পারছো? এই যে মোটামুটি আমাদের এই বঙ্গটা দেখছো, এটা মানে মোটামুটি আমাদের ঢাকা, তারপর তোমাদের টাঙ্গাইল, তারপর শরীয়তপুর, গোপালগঞ্জ, এই যে জায়গাটা আছে মোটামুটি এইখানে, মোটামুটি এটা কি তোমাদের বঙ্গের যে একটা পার্ট ছিল। বুঝতে পারছো? এই যে বঙ্গটা আছে, হ্যাঁ, এইটা কিন্তু এর এই দিকে মানে তোমার যে উত্তর দিকে ছিল তোমার যে রারো, এদিকে ছিল চন্দ্রদ্বীপ, এখানে সমতট, এখানে হরিপুর, এখানে কামরূপ, এখানে বরেন্দ্র, সবকিছু আছে। এটা মোটামুটি আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তার মানে মেইন যে পার্ট ছিল এটা কি বঙ্গ। চলো আগাই। দেখো, রাজধানী ছিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। দেখো গোপালগঞ্জ কোথায়, গোপালগঞ্জ হলো তোমার ঢাকা। ধরো ঢাকা এই সাইডে, ঠিক আছে, ঢাকা এই সাইডে, ঠিক আছে, আমি সরি, ধরো ঢাকা হলো তোমার এখানে, ঠিক আছে, আর এখানে হলো তোমার কি, ধরো পদ্মা সেতু, এখানে আসলো কি তোমার পদ্মা সেতু। বুঝতে পারছো? তো পদ্মা সেতু দিয়ে পাস হয়ে বেরোয় কিন্তু কি গোপালগঞ্জ। তার মানে কি বোঝা যায়, ঢাকার পাশেই কি তোমার গোপালগঞ্জ, ঠিক আছে, এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় কি ছিল আমাদের এই বঙ্গের রাজধানী, যেখান থেকে বঙ্গ যে রাজ্যের মানে রাজ্যের সব ধরনের কার্যক্রম কি হইতো, চালু হইতো। বুঝতে পারছো? এরপরে দেখো, বঙ্গ থেকে মোটামুটি বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। কি তাহলে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে কোথা থেকে, বঙ্গ থেকে। আর জাতি হিসেবে যদি চিন্তা করো তাহলে কিসের থেকে, অস্ট্রিক। মেইন জাতিটা কোথা থেকে হয়েছে, মানে উৎপন্ন হয়েছে কোত্থেকে, অস্ট্রিক থেকে। আমি এক্সট্রিমলি সরি, আমার মাঝে মাঝে দেখা গেছে যে কথাগুলো স্পিডে বলতে গেলে একটু কথাগুলো জড়তা কাজ করে। তো যে জিনিসটা তোমরা না বুঝো আমাকে বললো, বা কমেন্টে বললো, বা যেখানে তোমার যে আমার পেজে হোক বা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে আমি এটা তোমাদেরকে ক্লিয়ার করবো। এরপরে দেখো,
গঙ্গারিডাই নামে প্রাচীন পরিচিত তোমার যে গ্রিক আমল একটা জায়গা ছিল। দেখো গঙ্গারিডাই ছিল মোটামুটি এমন একটা জায়গা যেটা ছিল যমুনা নদীর পাড়ে। কোথায়? যমুনা নদীর পাড়ে বা যমুনার দিকে। কি কোথায়? যমুনা। যমুনা নদীর পার ঘেঁষিত একটা জায়গা, যে জায়গাটার নাম ছিল গঙ্গারিডে। তো এই গঙ্গারিডের পরাক্রমের যে একটা কাহিনী আছে, কাহিনীটা কি? ধরো এইখানে এসে বহিরাগত কেউ এখানে এসে রাজত্ব করতে পারতো না, এই রাজ্যকে বিজয় করতে পারতো না। তো ওই যমুনা নদীর পার থেকে তারা কি করতো? ফিরে যেত। এই যে একটা পরাক্রমতার কাহিনী, ঠিক আছে, এই পরাক্রমতার কাহিনীর জন্য তোমার গঙ্গারিডাকে বলা হয়তো কি একটা স্বাধীন একটা অংশ। বুঝতে পারছো? এখানে গ্রিক বীর আলেকজান্ডার থেকে শুরু করে সে যখন সারা বিশ্ব তোমার জয় করে এসে পড়ছে, কিন্তু এই জায়গাটা কি করতে পারে নাই? জয় করতে পারে না আমাদের কি বঙ্গকে। তারপরে দেখো আমাদের একজন ব্যক্তি আছে যে মোহিতলাল পান্ডে, তারপর সীতারাম রায়, ওরা কি করছে মোটামুটি তারা যে রামায়ণ লিখছে, বুঝতে পারছো, এই রামায়ণ লেখার মাঝে তারা একটা ওয়ার্ড ইউজ করছিল যে বক। এই বক থেকে আসছে কি বঙ্গ। আবার তোমার যে মুঘল আমলে বা আবুল ফজলের যে তোমার যে এই আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থের থেকে আবার মোটামুটি বাঙালির অনেক আসছে, এটা পরের বিষয়। এরপরে দেখো মোটামুটি খ্রিস্টপূর্ব 322 সালে কি হয়েছে? আলেকজান্ডার সেনাপতি এই অঞ্চলের নাম উল্লেখ করছে। আর একজন সেনাপতির নাম কি ছিল? যেটা ওনেকোরিটাস। সে কি করছিল? এই অঞ্চলের নামকরণ করছে যে বঙ্গ, বা এই নামকরণটা তাদের গ্রন্থে কি করছে? উল্লেখ করছে। কারণ তারা এখানে কি করতে পারে না? রাজত্ব করতে পারে না, এই জায়গাটা তারা কি করতে পারে নাই? বিজয় করতে পারে নাই। তো এই ছিল তোমার বঙ্গের মোটামুটি অবস্থান বা কথা। তাহলে এখানে তোমার যদি কোশ্চেন আসে তাহলে আসবে যে বঙ্গের রাজধানী কোথায় ছিল, বঙ্গের অবস্থান, ঢাকা কোথায় ছিল, ঢাকা বঙ্গতে ছিল, গোপালগঞ্জ, টাঙ্গাইল, তোমার যে নারায়ণগঞ্জ যে অঞ্চলে ছিল এটা কোথায় ছিল? আমাদের এই বঙ্গতে ছিল, ঠিক আছে। এরপরে গঙ্গারিডের যে মেইন যে উৎপত্তিটা ওইটা ছিল এখানে। তারপর এই হলো তোমার বঙ্গ থেকে মোটামুটি। দেখো এর বাইরে কোনো কিছু আসবে না, নিশ্চিত থাকো, বঙ্গ থেকে এর বাইরে কোনো কিছু আসবে না। এরপরে এরপরে কি আছে দেখো, আমাদের হরিকেল। দেখো এখানে খুব ছোট্ট করে দেওয়া আছে যে হরিকেল মানে হলো তোমার সিলেট, চট্টগ্রাম বা পূর্ববঙ্গের একটা জনপদ। বাট অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে করে জনপদ, এর মধ্যে হরিকেলটা হলো একটা। হরিকেলের অবস্থান কোথায় কোথায় এইটা দিয়ে কোশ্চেন অনেক সময় চলে আসে। তো হরিপুরের অবস্থান কোথায়? সিলেট এবং চট্টগ্রাম। কি করছে? পূর্ববঙ্গের একটা জনপদ। দেখো আমাদের পূর্ববঙ্গ যখন হয়েছে, পূর্ববঙ্গের রাজধানী কি ছিল? তোমাদের ঢাকা না, এবং অন্যান্য পার্টগুলো ছিল কি আসাম। এই আসাম যে জায়গাটা আছে না, এই আসাম কিন্তু সিলেটের অংশ। সিলেটে যে দেখছো আসাম যে জায়গাটা আছে, এই আসাম কিন্তু অংশ মোটামুটি সিলেটের অংশ ছিল। এখন দেশ বিভাগের ফলে তারা আসাম ইন্ডিয়ার এতে হয়ে গেছে। বুঝতে পারছো? এই দেখো পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ বলতে কিন্তু আমরা কি বোঝাই? এই চট্টগ্রাম এবং সিলেটকে বোঝাই। এই হরিকেলটা হলো তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জনপদ, যে কোনটি? তোমার এই যে হরিকেল। বুঝতে পারছো? তাহলে হরিকেল আসলে একমাত্র এই কোশ্চেনটাই আসবে যে হরিকেলের বর্তমান অবস্থান কোথায় ছিল, বা চট্টগ্রাম এবং সিলেটে তৎকালীন সময় যে মানে তোমার যে ইয়েগুলো ছিল, জনপদগুলো ছিল, কোন জনপদের অবস্থান ছিল। এরপরে হলো তোমার সমতট। সেম ভাবে সমতটটাও ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? সবগুলো ইম্পর্টেন্ট বলতে হবে, কারণ প্রত্যেকটা ভার্সিটিতে কোনো না কোনো ভার্সিটিতে বঙ্গ থেকে কোশ্চেন আসে, এবং তারা এক এক বছর এক একটাকে কি করে? ফলো করে। এরপরে দেখো কি বলছে, দেখো পূর্ব। পূর্ব মানে কি? সিলেট চট্টগ্রামের কাছাকাছি, দক্ষিণ পূর্ব বাংলা অবস্থিত জন্য, তার মানে কি? তারা মোটামুটি কাছাকাছি। দেখো সিলেট এবং চট্টগ্রাম যেহেতু এদিকে চলে গেছে, আমি আবার বাংলাদেশের মানচিত্রটা যদি আমি আঁকি, তাহলে তোমরা তো আমাকে গালাগালি শুরু করবা। আমি আঁকা আঁকি খুব খুব দুর্বল, ঠিক আছে, আমি আঁকা আঁকি ওরকম ভাবে করতে পারি না, ঠিক আছে, আঁকা আঁকিতে আমি খুবই দুর্বল। আমি এক্সট্রিমলি সরি, আমি জানি না কি আঁকাইতেছি। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদেরকে ইয়ে করে দিলাম। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে কি করছি? আঁকাইছি। সরি, প্লিজ কেউ আমারে বকা দিও না, ঠিক আছে, বা কিছু মনে করো না। আই ডোন্ট নো আমি কি আঁকাইতেছি, ঠিক আছে। ধরো আমি তোমাদের এটা বাংলাদেশের মানচিত্রটাকে আঁকছি। আমি এক্সট্রিমলি সরি, আমি সুন্দর করে আঁকতে পারি না, খুব বাজে দেখাচ্ছে। দেখো এই যে এটা হলো তোমার কি? সিলেট, ঠিক আছে। এটা হলো কি? রাজশাহীর যে অংশটা এটা। তারপর এইটা হলো কি? মেন কি সেন্টারে কি? ঢাকা, ঠিক আছে, ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটা। এটা কি? চট্টগ্রাম। আমি সরি ইংরেজিতে লিখতেছি, তোমরা না বুঝলে আমাকে বললো। এটা কি? বরিশাল। আর এটা কি? খুলনা। এটা পশ্চিমবঙ্গ, এটা আসাম, ঠিক আছে। এটা হলো তোমার কি? পার্বত্য চট্টগ্রাম। এখান থেকে মোটামুটি আমাদের চিন্তা হবে। কি বলছে যে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায়, তার মানে প্রথমত সর্বপ্রথম কি? পূর্ব, তার মানে কি? সিলেট হবে। সিলেট যেহেতু হরিকালে চলে গেছে, সিলেট না, তার মানে হবে কি? এগুলা। তাহলে কি? পূর্ব এবং
দক্ষিণ পূর্ব বাংলায়, তার মানে দক্ষিণ পূর্ব বাংলার কি নিচের দিকে পূর্ব, দক্ষিণ পূর্ব মানে কি নিচের দিকে পূর্ব, এই অঞ্চলে তার কি করতো, তাদের অবস্থা ছিল। এবং কুমিল্লা শহর থেকে মোটামুটি দেখো দক্ষিণ এখানে মোটামুটি তুমি যদি লিখো তাহলে তোমাদেরকে আমি সুন্দর করে ছবিটা আছে ছবিটা দেখাই। এই যে দেখো এখানে এই যে দেখো হরিকেলে আমরা আলোচনা করছিলাম কি, হরিকেল মানে হলো তোমার এই যে দেখো হরিকেল নিয়ে আমরা আলোচনা করছিলাম, হরিকেল ছিল তোমার সিলেট এবং চট্টগ্রামের অংশ বিশেষ। সমতটটা দেখো, সমতটটা মোটামুটি ছিল এই যে দেখো কুমিল্লা এবং নোয়াখালী, কি বলছিল যে পূর্ব এবং পূর্ব বাংলা, এই যে দেখো এখানে তোমার আছে কুমিল্লা এবং এখানে আসে কি নোয়াখালী, বুঝতে পারছো? এবং কুমিল্লা এবং নোয়াখালীটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা যদি জানতে পারো সমতট সম্পর্কে আর এরকম কিছু লাগবে না। তো এখানে যে জিনিসটা লাগবে দেখো, কুমিল্লাতে আমাদের একটা প্রাচীন প্রত্নতত্ত্ব স্থান আছে, বুঝতে পারছো, যেটা আর কি ময়নামতি। তো ময়নামতি থেকে প্রায় 12 মাইল, কতটুক, প্রায় 12 মাইল দূরে মোটামুটি কি ছিল, একটা জায়গার নাম ছিল বড় কামতা, জায়গাটার নাম কি ছিল, বড় কামতা, বড় কামতা। ওইখানে মোটামুটি ছিল আমাদের তোমার এই যে এই কি বলে আমাদের এই সমতটের রাজধানী। তাহলে সমতট থেকে, সমতট এবং হরিকেল থেকে আসলে এই দুইটা কোশ্চেন আসবে। হরিকেলের অবস্থান কোথায় ছিল, চট্টগ্রাম এবং সিলেট, সিলেট এবং চট্টগ্রামে, এবং সমতটের অবস্থান কোথায়, কুমিল্লা এবং নোয়াখালী, এবং আসতে পেরেছে ময়নামতির যে ইয়েটা আছে রাজধানী 12 মাইল দূরে বড় কামতায় ছিল মোটামুটি এই রাজধানী। হরিকেল এবং সমতট থেকে এই দুইটার বাইরে নর্মালি কোশ্চেন আসে না, আর যদি আসে তাহলে এমসিকিউ যেগুলো আছে এগুলো পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে। দেখো কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে বড় কামতা ছিল এর রাজধানী। তারপর দেখো রামানুবাদ কুমিল্লা শহরের 12 মাইল ময়নামতি শিলালিপিতে এর একটা কি পাওয়া যায়, প্রমাণ উল্লেখ পাওয়া যায়। তো এই ছিল হলো তোমার হরিকেল এবং সমতট। তাহলে মেইন দুটো পার্ট কি, সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থান ছিল, আর আর এখানে সমতটের অবস্থান কি ছিল, কুমিল্লা এবং চট্টগ্রাম। এরপরে চলে আসো পুন্ড্র, পুন্ড্র বা পুন্ড্রবর্ধন, ছোটবেলায় আমরা পড়ে আসছি না অনেক। তার মানে এই পুন্ড্র কথাটা ওয়ার্ডটার সাথেই তুমি যদি মিলাই ফেলো যে এইটা বাংলাদেশে ছিল মোটামুটি সবচেয়ে প্রাচীন রাজধানী এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে পুরনো, বুঝতে পারছো? রাজধানী ছিল তোমার কি বাংলাদেশের সবচেয়ে পুরনো ছিল মোটামুটি আমাদের এই তোমার যে কি বলে প্রাচীন বা পুরনো, সরি সবচেয়ে প্রাচীন বা পুরনো কি ছিল আমাদের এই কি ছিল আমাদের এই পুন্ড্রনগর। তো পুন্ড্রনগরতে আসলে মোটামুটি একটা প্রশ্নই আসে, একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, এর চেয়ে অন্য কোনো বাইরে কোশ্চেন নর্মালি আসে না। একটা কোশ্চেনই আসে যে প্রাচীন নগরে কোনটা এটা। এরপরে যদি একটা কোশ্চেন আসে, আসবেন না, নর্মালি আসে না, তারপরে যদি কোনো ভাই বাবা কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করে বা তুমি পরবর্তী তোমার স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে এতটুকু কাজে লাগাইতে পারবা যে চীনা পর্যটক হিউয়েন সাং মোটামুটি সর্বপ্রথম কি করছে, মোটামুটি পুন্ড্রনগরের কথা উল্লেখ করছে। আদারওয়াইজ পুন্ড্রনগর আর নর্মালি আসবেন না। এরপর চলে আসো বরেন্দ্র। বরেন্দ্র মানে কি, বরেন্দ্র বলতে ছোটবেলায় আমরা পড়ে আসছি, বরেন্দ্র মানে হলো তোমার মহাস্থানগড়। মহাস্থানগড় কোথায় অবস্থিত, করতিয়া নদীর তীরে অবস্থিত, এবং এখানে কি আছে, পাহাড়পুর সোমপুর বিহার যেগুলো আছে। মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে পুরনো কীর্তিকলাপ। আমরা ছোটবেলায় এই জন্য গদবাদা করে মুখস্থ করে আসছি না, আজকে তোমাদেরকে বরেন্দ্র সম্পর্কে ভাঙা ভাঙা দেখাই। দেখো মোটামুটি কি বলছে, যেটা রাজশাহী অঞ্চলের একটা ইয়ে। তো রাজশাহী অঞ্চল লিখছে, কিন্তু মেইন যে বরেন্দ্র জায়গাগুলো কিন্তু রাজশাহীতে অবস্থিত না। সামনে আসি, দেখো এখানে কি বলছে, গঙ্গা ও করতোয়া। তাহলে আমরা ছোটবেলায় কি জেনে আসছি যে করতোয়া কার তীরে অবস্থিত, মানে করতোয়ার তীরে কি অবস্থিত, মহাস্থানগড়, তাই না? আমরা মহাস্থানগড় তো আমরা পড়ে আসছি না ছোটবেলায়, ঠিক আছে। আর গঙ্গা বলতে কি বুঝায়, গঙ্গা বলতে বুঝায় পদ্মা নদী, যেটা কি কলকাতায় অবস্থিত, বা কলকাতার নাম হলো তোমার ইয়ে। তো এইখানে মোটামুটি এটা অবস্থিত। দেখো ছবিটা যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য খুব বেশি ক্লিয়ার হয়েছে। এই যে দেখো এখানে তোমার বরেন্দ্র পার্কটা, বরেন্দ্র যে পার্কটা আছে এই পার্কটার মধ্যে এখানে আছে রাজশাহী, ঠিক আছে, বা এখানে আছে রাজশাহী, এখানে আছে দিনাজপুর, এখানে আছে রংপুর, ঠিক আছে। এরপরে যে এই যে অঞ্চলগুলো পঞ্চগড় থেকে শুরু করে যে অঞ্চলগুলো, এইটাই আছে মোটামুটি তোমাদের কি আমাদের এই ইয়েতে বরেন্দ্রতে। দেখো আমরা যখন তোমরা যখন রাজশাহীতে পরীক্ষা দিতে যাবা, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যখন তোমরা দিতে যাবা, তখন দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তোমরা দিচ্ছ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বলতে তোমাদেরকে ফাইল দিচ্ছে, পেন্সিল দিচ্ছে, কলম দিচ্ছে। তো তখনই তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা কখনোই ভুল করো না যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি আমি অ্যাটলিস্ট কখনো ভুল করি না। কেন ভুল করি না, যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমার কাছে মনে আছে যারা আমাদেরকে ফাইল প্রোভাইড করতেছিল, আমার এক বন্ধু আছে অনেকগুলো ফাইল নিছে, এর কাছে ফাইল নিয়ে কি করছে, বন্ধু বান্ধব বিলাই বেড়াইছে। আমার কাছে অনেকগুলো ফাইল ছিল, এই ফাইলগুলো আমাদের কি লেখা ছিল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, তার মানে কি বরেন্দ্র অঞ্চলটা রাজশাহীর অঞ্চল। তো রাজশাহীর অঞ্চল মানে রাজশাহীর পাশাপাশি কি আছে, দিনাজপুর আছে, রংপুর আছে, তারপরে এই যে পাশা যে এলাকাটা বগুড়া আছে, এগুলা। তার মানে বরেন্দ্র কখনো ভুল করার চান্স নাই, ঠিক আছে। এরপরে একটা জেলা তুমি বলতে যে পাবনা, সিরাজগঞ্জ, পাশাপাশি জেলাগুলো, বুঝতে পারছো? এই যে এইগুলো তোমার মোটামুটি ছিল বরেন্দ্র। এরপরে সবকিছুর উপরে কি বাদ আছে, চন্দ্রদ্বীপটা বাদ আছে। দেখো চন্দ্রদ্বীপটা বাদ আছে, আর রারও আছে, আর তোমার কি গৌর, ঠিক আছে। তো
তো এইটা চলো আবার দেখি, বরেন্দ্র গেল, এখন কি গৌর। তো গৌরর যে ইংরেজি উচ্চারণটা এটা হচ্ছে গাওধা। মানে অনেকে আবার, আমার এক ফ্রেন্ড ছিল, বুঝছো, আমার এক ফ্রেন্ড ছিল জুবায়ের, ওটা কি করতো, কিরে গাধার অবস্থান কোথায়, বুঝতে পারছো, ও বলতো কিরে গাধার অবস্থান কোথায়। তো ও কি করতো, ফাইজলাম করে গৌর কি বলতো, গাধা বলতো। তখন আমরা বলতাম কি, এ বেটা গাধা এমন একটা জায়গায় থাকে, এই জায়গায় তুই মানে ইয়ে করতে পারবি না, কি করতে পারবি না, মানে কল্পনাও করতে পারবি না। দেখো কেন, গৌড়ের যে মেইনলি অংশটা, এই অংশটা বাংলাদেশের বাইরে, মেইন অংশটা বাংলাদেশের বাইরে, অতি মানে বেশিরভাগ অঞ্চলটা বসে বাংলাদেশের বাইরে। এই জন্য আমরা মজা করে বলতাম যে গৌড় গাধা এমন জায়গায় থাকে, এই জায়গায় তুই যাইতে পারবি না, কারণ ইন্ডিয়াতে যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, আর বর্তমান সময় অনেক জনের ঝামেলা হচ্ছে, এই জন্য এই কথা বলতাম আমরা। দেখো কোথায় ছিল, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমি, পশ্চিম বর্ধমান, এবং বাংলাদেশে একমাত্র ছিল কি চাঁপাইনবাবগঞ্জ। তার মানে অ্যাডমিশনে যদি কোশ্চেন আসে গৌড়ের অবস্থান কোথায়, এবং কয়েকবার কোশ্চেন আসছে গৌড়ের অবস্থান কোথায়, সেটা হলো আমাদের কি চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আমি যখন আমার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই, ঠিক আছে, আমি তোমার যে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই এএনইটে, ঠিক আছে, এএনইটে 3টা শিফট থাকে, বুঝতে পারছো, ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট, বুঝতে পারছো। তো রাজশাহী পরীক্ষার জন্য আমি দিতে যাই, তখন আমি গেছিলাম মানে, তো রাজশাহীর এলাকার ভাষা আর চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা অনেকটা সেম, ঠিক আছে। তোমার এই যে আমি আমার ইউনিভার্সিটি এক্সামের সময় দুইটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে। একটা এক্সপিরিয়েন্স হলো তোমার, চট্টগ্রামে আমি 7 দিন থাকছি, দুইটা পরীক্ষা বি ইউনিট এবং ডি ইউনিটের ছিল। তো বি ইউনিটের পরীক্ষা ছিল একদম প্রথম দিন প্রথম শিফটে, ডি ইউনিটের পরীক্ষা ছিল লাস্ট দিন লাস্ট শিফটে। মাঝখান দিয়ে কমার্সের পরীক্ষা হয়েছিল এবং একদিন একটা বন্ধ ছিল। তো মোটামুটি 7 দিন আমাকে থাকা লাগছে চট্টগ্রাম। রাজশাহী একদিন গেছি পরীক্ষা দিয়ে, আর পরের দিন আবার চলে আসছি। দুইটাই ছিল মানে এনজয়েবল একটা জার্নি, ঠিক আছে। তো ওইখানে রাজশাহীর কথাটা আমি কেন স্পেশালি বলি, যে রাজশাহী মানুষের যে ভাষায় কথা বলে, টোনে কথা বলে, ওই টোনটা আমি একদিনে আয়ত্ত করে ফেলতে পারছিলাম। কিন্তু চট্টগ্রামে আমি 7 দিন থাকছি, 7 দিনে তারা কি বলে নর্মালি আমরা এটাই বুঝতে পারি না। চট্টগ্রামের ভাষাটা একটু একটু দুর্বোধ্য আমার কাছে মনে হয়েছে। তো রাজশাহীর ভাষাটা ব্যাপারটা ছিল এরকম, আমি রাজশাহীতে তোমার যে বাইরে থেকে আমি একটু বাইরে উঠছিলাম বিনোদনগরে বা বিনোদপুরে, ঠিক আছে। তো ওইখানে গেছি, তো রিক্সাওয়ালা এসে সাথে, এ মামা ভদ্রা যাবেন গো, ভদ্রা উঠেন উঠেন চলে পড়েন উঠে পড়েন, ঠিক আছে, এটা ছিল ভদ্রা যাবেন গো। তারপরে তোমার যে আরেকটা কথা আছে, কি মামা খাইছিস পড়েছিস কি করছিস মামুর বেটা, কিছু তো বুঝবার পারছি না। তো এই যে সুন্দর একটা অ্যাকসেন্ট, এটা হলো তোমার রাজশাহী এলাকার এদিকে। তো আমার জাস্ট বারে মনে হতো, আমার এক বড় ভাই আছে হোস্ট হলের, মোহাম্মদ আলী ভাই, ওনার বাসা ছিল তোমার চাঁপাইনবাবগঞ্জ। তো গৌড় থেকে একশো মধ্যে গল্প করে বলছি, গৌড় থেকে যদি কোনো কোশ্চেন আসে যে গৌড়ের অবস্থান কোথায়, ঠিক আছে, একমাত্র হবে তোমার চাঁপাইনবাবগঞ্জ আর মুর্শিদাবাদ, যদি অনেক সময় কোশ্চেনে আসে, ঠিক আছে। কিন্তু বাট যদি কোশ্চেন আসে তাহলে একমাত্র ভেরি ইম্পর্টেন্ট কি, একমাত্র চাঁপাইনবাবগঞ্জ। তাহলে যে গৌড়ের অবস্থান কোথায়, চাঁপাইনবাবগঞ্জে। এরপরে যাচ্ছে কি, ও হ্যাঁ, গৌড়ের যে রাজধানী ছিল, এই রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ, এবং এই গৌড়ের স্বাধীন নরপতির নাম ছিল কি, শশাঙ্ক। দেখো বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাজা রাজত্ব সবকিছু আসছে, তুমি কয়েকটা ভাগে ভাগ করতে পারো। প্রথম হলো তোমার স্বাধীন নরপতি কে ছিলেন, প্রথম সুলতান কে ছিলেন, তারপর তোমার এই যে প্রথম নবাব কে ছিলেন, এই ওয়ার্ডগুলোর অ্যান্সারগুলো আছে। সেম ভাবে প্রথম নরপতি, ঠিক আছে, নরপতির নাম ছিল তোমার কি, শশাঙ্ক। ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন তোমার এই যে সুলতান, ঠিক আছে। এরপরে প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। এই যে কোশ্চেনগুলো থেকে মোটামুটি কোশ্চেন চলে আসে। এই গেল তোমার গৌড়। এরপরেও কি রারো বা রাধা, রারোরে আমরা অনেক সময় বলতাম যে কৃষ্ণের প্রেমিক, তার মানে জায়গাটা অনেক সুন্দর হবে। সেম ভাবে আসলেই মোটামুটি বর্ধমান অনেক পশ্চিমবঙ্গের খুব সুন্দর একটা জেলা। এই বর্ধমানের অবস্থা কি, রারোতে, রারো থেকে নর্মালি কোশ্চেন আসে না। তো একটা জিনিস আসে যে রারের অপর নাম কি, রারের অপর নাম হলো তোমার সূক্ষ্ম। সূক্ষ্ম একদম পারফেক্ট যে জিনিসটা তোমার সূক্ষ্ম, এই জিনিসটা অনেক সময় কোশ্চেনে আসে। তোমার অনেক সময় কোশ্চেনে আসে কি যে রারের অপর নাম কি, সূক্ষ্ম। এই জিনিসটা অনেক সময় কোশ্চেনে আসছে। তো রারের অপর নাম কি, সূক্ষ্ম। ভাই তুমি, আমি যা পড়াইতেছি আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি তোমাদেরকে, কিন্তু বিশ্বাস করো এর বাইরে নর্মালি কোশ্চেন আসবে না। আমি ভবিষ্যৎ জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তাআলা জানে, আমি জানি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে নর্মালি এর বাইরে কোশ্চেন আসে না। এরপরে দেখো, এরপরে কি বলছে, চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ থেকে কোশ্চেন কোনটা আসতে পারে তোমাদেরকে ফাঁস করে দেই। চন্দ্রদ্বীপ থেকে একটা কোশ্চেন আসবে, বর্তমান বরিশাল যে আছে, বর্তমান বরিশাল প্রাচীন অবস্থান কোথায় ছিল, একটাই, বর্তমান বরিশাল। এবং এই প্রশ্নটা যে বর্তমান বরিশালের অবস্থান কোথায় ছিল, প্রাচীন অবস্থান, বরিশালের আশেপাশে দিতে পারে যে পিরোজপুর, দিতে পারে বরগুনা, দিতে পারে পটুয়াখালী। এই অঙ্কটা সবগুলো ছিল কি, চন্দ্রদ্বীপ।
আবার তোমরা মনে করতে পারবা সিম্পলি, খুবই ইজি, বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর, বাকরগঞ্জ, এই তিনটা কিন্তু মেইনলি ছিল কি বরিশাল। তাহলে বরিশালের পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ। এটা যদি তোমরা মনে করতে পারো তাহলে তোমাদের এটা হয়ে যাবে। এবং এই জনপদটা বালেশ্বর ও মেঘনা নদীবর্তী অবস্থান। এই মেঘনা দিয়েই কিন্তু মোটামুটি তোমার যে কি হয়েছে, এই যে নদীটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বুঝতে পারছো? দেখো, ঢাকা থেকে যখন সদরঘাট দিয়ে যখন তোমরা বরিশালে যাও, কি দিয়ে যাইতে হয়? লঞ্চ দিয়ে। লঞ্চ কো দিয়ে যায়? এই বুড়িগঙ্গা থেকে শুরু কিন্তু মেঘনা দিয়ে যাইতে হয়। বুঝতে পারছো? তাহলে চন্দ্রদ্বীপ থেকে কোশ্চেন আসলে কি আসবে, যে চন্দ্রদ্বীপের প্রাচীন অবস্থান কোথায় ছিল? বরিশালে। এরপরে তাম্রলিপি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। জাস্ট আমি একটা বই ফলো করি, যে বইটা ফলো করি ওই বইটার মাঝে এটা আছে, লেস ইম্পর্টেন্ট, এটা কখনো আসবে না, ঠিক আছে? বা তাম্রলিপিটা কোনো রকম ভাবে আসে না। এরপরে জানে রাখো, এটা হরিকেলের অবস্থান ছিল তোমার কি, তোমার এই যে দক্ষিণের অবস্থান ছিল। হরিকেল বলতে নরমালি কি বোঝায়? সিলেট চট্টগ্রামের অবস্থানে ছিল তোমার যে দক্ষিণে, গ্রিক পাউন্ড টলেমির অবস্থানে ঠিক এটা পাওয়া যায়। মোটামুটি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না, জাস্ট তোমাদের এই জন্য রেখা দিছি। বুঝতে পারছো? এরপরে দেখো লাস্ট কি, লাস্ট তোমাদের এই ছবিটা এখন আছে। চলো আমি তোমাদেরকে ছবিটা আবার একটু একটা ওভারভিউ দেই, ঠিক আছে? আবার একটা ওভারভিউ দেই, তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে। এই ছবিটা গুগলে আছে, বুঝতে পারছো? এই ছবিটা গুগলে আছে, আরো অনেক সুন্দর করে আছে, বাট এখানে একদম দাগায় দিচ্ছি, তো এই জন্য এটা আমি তোমার ডাউনলোড করে আনছি। দেখো, তোমাদেরকে প্রাচীন বাংলা জনপদ এতক্ষণ আমি পড়াইলাম। এখন জনপদ কি, এটা জাস্ট আমি প্রথম দিকে বলতে ভুলে গেছি, আবার তোমাদেরকে একটু বলি। দেখো, জন বলতে বোঝানো হয়, কোন দিকে লিখবো বাবা? জনপদ। জন বলতে বোঝানো হয় জনগণ বা পিপল, বা কি লিখতেছি, জন বলতে নর্মালি বোঝানো হয় জনগণ, আর পদ বলতে বোঝানো হয় স্থান। তার মানে বোঝানো হয় এমন একটা স্থান যেখানে মানুষ সম্মিলিতভাবে বসবাস করে, তাদের নিজস্ব আলাদা সংস্কৃতি গড়ে তুলছে, তাদের নিজস্ব ভাষা আছে, ভাষা থাকতে পারে কি আছে, তার একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, তারা একটা সমাজ বন্ধনে থাকে, তাদের একটা তোমার যে রাজনৈতিক পরিচয় থাকে, এবং তারা কি করে? সম্মিলিতভাবে বসবাস করে। এটাকে বলা হয় কি? জনপদ। সেম ভাবে আমাদের যে বাংলাদেশ বর্তমান সময়ে আছে, এই বাংলাদেশ কিন্তু পরবর্তী সময়ে ছিল না, বা বাংলাদেশ নামকরণে ছিল না, কিন্তু তারা আলাদা আলাদা অনেকগুলো নামকরণে ছিল। কোন জায়গায় কে নামে কি ছিল, মানে কারা কি নামে ছিল, তাদের রাজধানী কি ছিল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা কি ছিল, তারা তাদের সমাজ ব্যবস্থা কিভাবে চালায় নিছে, তাদের ধর্মগুলা কি ছিল, এইগুলো মূলত আমাদের এই জনপদের মেইন টার্ম। তো দেখো, আমি পুরোপুরি আবার একটা ওভারভিউ দিয়ে দিই ইম্পর্টেন্ট কোনো জায়গায়। সর্বপ্রথম কি বঙ্গ, বঙ্গের অবস্থান কোথায়? ঢাকা আছে, এই জন্য বঙ্গের অবস্থানটা ইম্পর্টেন্ট। হরিকেল কোথায়? সরি, আমি একটু কালারটি চেঞ্জ করি। হরিকেলের অবস্থান কোথায়? চট্টগ্রাম এবং সিলেট। সমতলের অবস্থান কোথায়? কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা থেকে 12 মাইল দূরে, ঠিক আছে, বড় কামতায়। এরপরে কি তোমার যে সূক্ষ্ম, বা তোমার যে এটা যেটা সেটা লাগবে না। এরপর তোমার পুন্ড্রনগর অবস্থান কোথায়? বগুড়া, দিনাজপুর, রাজশাহীতে। বরেন্দ্রের অবস্থান কোথায়? রাজশাহী, বগুড়া, দিনাজপুর যে অঞ্চলগুলো আছে, পাবনা, এখানে। রারো কি? পশ্চিমবাংলার অংশে যেটা আছে এটা। চন্দ্রদ্বীপ কি? বরিশাল। চন্দ্রদ্বীপে কি আছে? বরিশাল আছে। তো এইটাই মোটামুটি তোমাদের কি ইয়েতে। কামরূপ কামাটা লাগে না, এটা মোটামুটি বাংলাদেশের বাইরে একটা অঞ্চল, এই জন্য এটা লাগে না। দেখো, এই ছিল মোটামুটি তোমাদের প্রাচীন জনপদ নিয়ে একটা ব্রিফ ক্লাস। আশা করি এই ক্লাসের পরে জনপদ নিয়ে তোমাদের কখনো কোনো ধরনের কনফিউশন থাকবে না। এরপরও যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এবং আমার পেজে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা অবশ্যই 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 আমাকে জানাও। দেখো, তোমাদের প্রবলেম সলভ করার জন্যই আমি আসি। দেখো, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা যে মানুষের জন্য কতটা জরুরি, এটা একমাত্র আমি বুঝি, আমি জানি। আর এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে, নাম ধরে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে মানুষকে অনেক ধরনের কষ্ট করতে হয়। দেখো, কিছু কিছু সুযোগ মানুষের লাইফে একবারই আসে। কিছু কিছু সুযোগ বা চান্স, ঠিক আছে, কিছু কিছু সুযোগ বা চান্স মানুষের লাইফে একবারই আসে, ঠিক আছে, একবারই আসে, ঠিক আছে। তো এইরকম একটা সুযোগ হলো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া। এই ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নাই, সেকেন্ড টাইম নাই। তো তার মানে তুমি কোনো সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে পারবা না। বুঝতে পারছো? তো এখানে চান্স পেতে গেলে তোমাকে দিনে
14 থেকে 15 ঘন্টা পড়তেই হবে, 14 থেকে 15 ঘন্টা পড়তে হবে। আমি প্রথম দিকে বিজ্ঞানীদেরকে সবাই বলি যে 14 থেকে 15 ঘন্টা পড়ো, ঠিক আছে। এবং একটা জিনিস করতে হবে, সেটা হলো কি ডিসিপ্লিন মেনটেন। ডিসিপ্লিন মেনটেন। দেখো আজকে তুমি 16 ঘন্টা পড়লা, কালকে তুমি 2 ঘন্টা পড়লা না, না এইটা না। আজকে তুমি 16 ঘন্টা পড়ো, কালকে তুমি 12 ঘন্টা 10 ঘন্টা পড়ো, এরপরের দিন তুমি 11 ঘন্টা পড়ো, এরপরের দিন তুমি 9 ঘন্টা পড়ো, বাট পড়ো, বাট পড়তে হবে, এটা হলো মেন। স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে মানুষকে কষ্ট করতে হয়, তোমরাও কষ্ট করো। যদি কোনো কিছু না বুঝো তাহলে আমি তোমাদের সানি ভাই আছি। আমার কথা অনেক সময় হয়তো বোঝা যায় না, আমার আঞ্চলিক টানটা চলে আসে, তাও তোমরা যদি না বুঝো আমি আসি ইনশাল্লাহ তোমাদের সাথে, কোনো সমস্যা নাই। ভাই অনেক বড় একটা মিশনে নামতেছো, মানুষের সফলতার অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপগুলোর মধ্যে হচ্ছে বড় স্টেপ আমাদের এই বয়সের এটাকে তুমি যদি ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই, লাইফে তুমি অনেক কিছু মিস করবা। কি কি মিস করবা আমি সামনে ভিডিওগুলোতে আনবো। তো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। 3টা মাস, বেশি না, 3টা মাস পরিশ্রম করো, হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় আমি তো আসি ইনশাল্লাহ, আমি তোমাদেরকে হেল্প করার জন্য আসি, বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবো। ততদিন পর্যন্ত থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও, ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখে এবং আমি তোমাদেরকে যাতে সবগুলো জিনিস টুকটাক মতো বুঝাইতে পারি। থাকো তাহলে, ভালো থাকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম।